নমস্কার। আমার উপলব্ধি এর আগে যে 5টা এপিসোডে আপনাদের জানিয়েছিলাম আমি আমার উপলব্ধিকে রিভিউ করছি। কেন আমি এক এক করে বলছি। আমার এক পরিচিত ডাক্তারবাবু তার ফেসবুক প্রোফাইলে একটা সুন্দর ছবি দেখলাম। তিনি পরম আদরের সঙ্গে সস্নেহে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছেন এবং ক্যাপশনে লেখা, ডোন্ট বি ভায়োলেন্ট টু ডক্টরস। ভায়োলেন্ট, আমার জানা নেই পৃথিবীতে এমন কোনো জন্তু জানোয়ার আছে যারা বাই বার্থ ভায়োলেন্ট নয়। যে কোনো জন্তু জানোয়ার, এমনকি সাপ আপনার পাশ দিয়ে চলে যাবে, আপনাকে আক্রমণ করবে না, আপনার প্রতি ভায়োলেন্ট হয় না, যতক্ষণ না আপনি তার লেজে পা দিচ্ছেন বা তার কোনো ক্ষতি করছেন। আর আমরা মানুষ, আমাদের মধ্যে একটা চারিত্রিক দোষ আছে, আমরা পরশ্রী কাতর, কিন্তু ভায়োলেন্ট নই। বিশেষ করে ডাক্তারবাবুদের ক্ষেত্রে কখনোই আমরা ভায়োলেন্ট নয়, কারণ ডাক্তারবাবুদের আমরা অন্য চোখে দেখি। ভগবানের পরের আসনটাই তাদের জন্য আমরা বরাদ্দ করে রাখি। কিন্তু যখন এই ডাক্তারবাবুদের প্রতি আমরা ভায়োলেন্ট হই, এই কারণটা খুঁজে বের করতে হবে। কারণটা অতি সহজ, ডাক্তারবাবুদের ভুল চিকিৎসা এবং তাদের অতিরিক্ত লোভ অথবা তাদের প্রতি কর্পোরেট প্রেশার। আমার দেখা, আমাদের অ্যাসোসিয়েশনের আমার খুব ক্লোজ 4জন পেশেন্টের নাম আমি উল্লেখ করছি। 4জনই একই হাসপাতালের একই ডিপার্টমেন্টের পেশেন্ট, বিভিন্ন ডাক্তার। প্রথম নাম শ্রীমতী বন্দনা দাস। তার নি রিপেয়ার পরপর 2বার হয়েছে, ইমপ্রুভ হয়নি। বাধ্য হয়ে তাকে যেতে হয়েছে বেলভিউ হাসপাতালে ডক্টর সন্তোষ কুমারের কাছে। উনি রিপেয়ার করে এসছেন, এখন কমপ্লিট সুস্থ। দ্বিতীয় বিজন পরামানিক, বেচারা ওই বাঁ পায়ে টিবিয়া ফিবুলার প্রবলেম, ফ্র্যাকচার, হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা ছিল এবং সে এখনো পর্যন্ত সে স্বাভাবিক জীবনে ফিরে এসছে, কিন্তু সঠিকভাবে হাঁটতে পারে না, তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। সে মিশন হাসপাতালের যিনি সর্বেসর্বা তার সঙ্গে দেখা করেছিলেন। তাকে বললেন, ডাক্তারবাবু দেখুন এই হলো। ডক্টর বাসু একটু মুচকি হেসে বলেছিলেন, এক কাজ কর, একটা চেলা কাঠ দিয়ে ডাক্তারবাবুর পায়ে মেরে পাটা ভেঙে দিয়ে আয়। তো ও বললো, ডাক্তারবাবু এটি কি আমরা পারি? আমি কি আপনাকে সেটা বলেছি? আমি কি সঠিক চিকিৎসা আশা করতে পারি না? উনি একটা ডিপ্লোম্যাটিক মুচকি হাসি এসে ব্যাপারটাকে ধামা চাপা দিয়েছিলেন। সে বেচারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে, কিন্তু এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তৃতীয় নাম অভিক সরকার। প্রায় 1 বছর হয়ে গেল, এখনো সে সুস্থ নয়। তারও সেম কম্পাউন্ড ফ্র্যাকচার, টিবিয়া ফিবুলা, সেট হয়েছে, রিসেট হয়েছে, প্লেট রিমুভ হয়েছে, ইনফেকশন হয়েছে। প্রায় 1 বছর হয়ে গেল, এখনো সে বেড রিডেন। চতুর্থত আমি নিজে, আপনাদের সঙ্গে আমি টাইম টু টাইম শেয়ার করে গেছি, 31শে মে আমার দুর্ঘটনা ঘটেছিল। এবার আমি এক এক করে বলি। আগের এপিসোডগুলোতে আমি বলেছিলাম যে আমার ট্রিটমেন্ট সঠিক হচ্ছে, বেস্ট ট্রিটমেন্ট চলছে, আমি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। এবং ঠিক অক্টোবর মাসে পুজোর আগে আপনাদেরকে আমি জানিয়েছিলাম উপলব্ধি 5-এ যে আমি অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি নিজের পায়ে 1 পা 2 পা করে হাঁটছি এবং আমি হয়তো ভালো হয়ে যাচ্ছি। কিন্তু না, ভগবানের পরিহাস বলুন বা ডাক্তারবাবুর কেরামতি বলুন, আমি আবার সেই জুন মাসে ব্যাক করে গেছি। আমি এক এক করে যে প্রশ্নগুলো আমার মধ্যে আসছে, এবং আমি জানি না, কারণ যে 4জন পেশেন্টের কথা বললাম তারা বিভিন্ন ডাক্তার একই ডিপার্টমেন্টের, অর্থোপেডিক। ডাক্তারবাবুদের সম্বন্ধে আমার এতটুকু সন্দেহ নেই, কারণ এই 4জনই বিশ্বমানের ডাক্তার। তাহলে কি এরা কর্পোরেটের শিকার, না লোভ লালসার বলি? আমি জানি না কোনটা। মেবি কর্পোরেট শিকার,
কর্পোরেট টার্গেট ফুলফিলমেন্ট করার জন্যে তারা এই ধরনের জিনিসগুলো করে যান। আমি ওই তিনজনের কেস স্টাডি নিয়ে আলোচনা করছি না, আমি আমার কেস স্টাডি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। 31শে মে আমার দুর্ঘটনা ঘটে, 12টা 10 ফস এরকম। আমি মিশন হাসপাতালে পৌঁছাই 1টা 5। এমার্জেন্সিতে দুজন জুনিয়র ডাক্তার আমার ট্রিটমেন্ট শুরু করেন। প্রথমেই তারা এনএস এবং বেটাডিন সলিউশন দিয়ে পুশ করে করে জায়গাটাকে ক্লিন করেন এবং ম্যানুয়ালি টেনে পাটাকে যে ফ্র্যাকচার ছিল সেটাকে তারা সেট করেন। এবং আমার একটা ছোট্ট উন্স ছিল যেখান দিয়ে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছিল, উন্সের উপরে 3টে স্টিচ করেন। ঠিক সেই মুহূর্তে যিনি সিনিয়র ডাক্তার, আমি যার আন্ডারে অ্যাডমিট হয়েছি, তিনি এমার্জেন্সিতে এসে পৌঁছান। জানি না উনি ওকে কি ইশারা করলেন বা কিছু একটা বললেন। যিনি জুনিয়র ডাক্তার 3টে স্টিচ দিয়েছিলেন, তিনি 3টে স্টিচকেই কেটে দিলেন, দিয়ে উন্সের বাইরে একটা স্টিচ দিলেন। এবং উনি আমাকে বললেন যে সরজিৎ বাবু, সোমবার দিন আপনাকে ওটিতে নিয়ে যাব, একটা ওটি করব। আমার এটা কি ফাইনাল ওটি? উনি বললেন না, আপনার উন্সটা না সকালে ফাইনাল ওটি হবে না। জানি না, পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। ডাক্তারবাবুদের উপর তো আমরা কেরামতি করতে পারি না বা আমরা কিছু বলতে পারি না। যাই হোক, সোমবার দিন উনি আমাকে ওটিতে নিয়ে গেলেন। এক্সটার্নাল স্ট্রাকচার, আমি আমার ভাষায় বলছি, হয়তো মেডিকেল টার্মগুলো অন্যরকম হবে, নেলস লাগিয়ে ট্রাকশন দিয়ে পাটাকে রাখলেন। আমি যখন রিকভারি রুম থেকে যখন আমাকে ওয়ার্ডে নিয়ে যাবে, যখন বেড শিফট করছে, টোটাল বেড শিফটটা ব্লাডে ভিজে গেছে। সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে, প্যাসেজে দাঁড়িয়েই আমার ড্রেসিংটা একবার চেঞ্জ করলেন। সোমবার দিন আমার এই অপারেশনটা হলো। মঙ্গল, বুধ, বৃহস্পতি পরপর সারা দিনের মধ্যে 3 থেকে 4 বার আমার ড্রেসিং চেঞ্জ হচ্ছে, মানে এতটাই ব্লিডিং। রাত্রিবেলা আমাকে এক্স রে করতে নিয়ে গেছে, এক্স রে টেবিলটা থেকে রক্ত চুইয়ে পড়ছে। তো বৃহস্পতিবার রাত্রিবেলা আমার সিনিয়র ডাক্তারবাবু এসেছিলেন, তাকে বললেন যে এত ব্লিডিং কেন হচ্ছে? বললো ব্লিডিং একটু হওয়া ভালো, তবে আমার এতটা খুব বেশি হচ্ছে না। আচ্ছা দাঁড়ান, এই অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে দে। সেই রাতে অ্যান্টিবায়োটিক চেঞ্জ হলো এবং মিরাক্কেল ব্যাপার, শুক্রবার সকাল থেকে আমার ব্লিডিং টোটালি স্টপ। তাহলে উনি যখন জানেন যে ব্লিডিং বন্ধ করতে হলে কি করতে হয়, উনি কেন করেননি? 4 দিন ধরে কেন আমাকে ব্লিডিং সহ্য করতে হলো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বুঝলেন, আপনার এই ফাইনাল সেটিংটা না আমি কয়েকদিন পরে করব। আপনার রুমস আছে তো? আমার কতদিন? কয়েকটা দিন সময় দিন। টাইম ডিলে। যাই হোক, সোমবার দিন করার কথা ছিল। বুধবার দিন আমি একটু হালকা রিয়্যাক্ট করলাম জুনিয়র ডাক্তারের উপরে। তাকে বললাম, বাবু তুমি যা করবে করো, আমি শনিবার দিন বাড়ি যাব, তোমার ট্রিটমেন্ট কমপ্লিট হোক বা না হোক। যাই হোক, সেদিনই রাত্রিবেলা, পরদিন সকালবেলা টোটাল ওটি বুক, অ্যানেস্থেশিয়া বুক, ব্লাড টেস্ট, এইসব যেগুলো প্রি অপারেশন যে মেজারগুলো সবগুলো ওনারা নিলেন এবং বৃহস্পতিবার দিন আমার এই ওটিটা করলেন, ফাইনাল সেট আপ। আমার খুব ভালো লেগেছিল, সুন্দর হয়েছে। এক্স রেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি। এইবারে আমার প্রশ্ন হচ্ছে, যদি উন্সের জন্য ফাইনাল সেটিংটা ডিলে হয়, তাহলে সেদিন কি করে হলো? উন্স তো আমার একই আছে, আমার পায়ে তো কোনো প্লাস্টার হয়নি। ব্যান্ডেজ, সিম্পল ব্যান্ডেজ, তার উপরে ক্রেপ ব্যান্ডেজ জড়ানো। তাহলে তো প্রথম দিনে এটা করে 1 দিন বা 2 দিন বাদে বাদে উন্সের জায়গাটাতে ড্রেসিং চেঞ্জ করা যেতেই পারতো। কেন করেননি? প্রথম কথা, 3টে স্টিচকে উনি কেটে দিয়েছেন, একটা উন্সের উপরে কোনো স্টিচ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, উন্সের দোহাই দিয়ে উনি 10 দিন ডিলে করলেন। নাও করতে পারতেন তো, এটা আমার ওপিনিয়ন, ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন।
কারণ ওরা জানেন সব, ওনারা বোঝেন সব। 16 তারিখে জুন মাসে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হলো, বললো 15 দিন পরে আসুন আউটডোরে। যথারীতি 15 দিন পর আউটডোরে গেলাম। প্রায় 6 থেকে সাড়ে 6.5 ইঞ্চি একটা কাট ছিল ফিবুলাতে প্লেট ঢোকানোর জন্য। টোটাল স্টিচ ম্যাচিওর, মানে শুকিয়ে গেছে। এদিকে নেলসের স্টিচ ছিল, সব স্টিচগুলো শুকিয়ে গেছে, কিন্তু এন্ডের দিকে 4-5টা স্টিচ তখনও কাঁচা। আমি কাঁচাটা এখন বলছি, আমি তখন যাই না। ডাক্তারবাবু আমাকে প্রসিডিওর রুমে বেডে শুইয়ে দিয়ে বললেন ড্রেসারকে, এই স্টিচগুলো কেটে দেন। এবং যিনি ড্রেসার ছিলেন উনি বুঝেই হোক বা ডাক্তারবাবু ইনস্ট্রাকশানেই হোক বা না বুঝে হোক, দ্যাট সব কটা স্টিচ কেটে দিলেন। যখন সব স্টিচ কাটা হয়ে গেল তখন দেখা যাচ্ছে আমার পায়ের নিচের দিকে প্লেটটা এক্সপোজড। ডাক্তারবাবু খুব কাঁচুমাচু মুখটা করে বললেন, সরজিৎ বাবু এই জায়গাটা আমাকে আরেকবার স্টিচ করতে হবে। আমি করবেন, করুন। উনি ওই ড্রেসিং রুমেই ওই জায়গাটাতে স্টিচ করে দিলেন। 15 দিন পরে আসুন। আল্লাহ ওকে, আবার গেলাম। আর এই স্টিচের ব্যাপার, ড্রেসিংয়ের ব্যাপারটা বলি। আমার ভাইপো সৈকত, ডাক্তারবাবু জানেন, ডাক্তারবাবু ইনস্ট্রাকশানে ও আমাকে বাড়িতেই ড্রেসিংটা কন্টিনিউ করত। ও যখন ড্রেসিং চেঞ্জ করছে স্টিচের কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো জোড়া লাগার চিহ্ন নেই। 15 দিন পরে গেলাম, উনি খুললেন, দেখে বললেন, না গো এটা হয়নি, থাক এটা। আমার থাক। এই করতে করতে আগস্টের 2 তারিখে আমি আবার চেক আপ করতে গেলাম। তখন উনি দেখে খুব গম্ভীর মুখে মাথা পাতা নেড়ে বললেন যে, সরজিৎবাবু আপনাকে একবার ওটিতে নিয়ে যেতে হবে। আমি কেন? না এই জায়গাটাকে আমাকে একটু রিকনস্ট্রাকশন করতে হবে। আমি করে দিন। বল ব্যাপারটা আপনি অত ক্যাজুয়াল নেবেন না, এটা ওটি ছাড়া হয় না, এটা খুব টাফ ব্যাপার। বললাম ঠিক আছে, আপনি একদিনের জন্য অ্যাডমিট হন। হয়ে গেলাম। 4 তারিখ সকালে অ্যাডমিট হলাম। 4 তারিখ দুপুরে উনি আবার ওটিতেই জায়গাটাকে রিপেয়ার করলেন। আগস্ট। 15 দিন পরে আসুন। 15 দিন পর গেলাম, কিচ্ছু হয়নি। আরো 15 দিন পরে গেলাম, কিচ্ছু হয়নি। আমার একদিন কি খেয়াল হলো, উনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন, এই অ্যাক্সেসটা উনি আমাকে দিয়েছিলেন। হোয়াটসঅ্যাপে ওনাকে লিখলাম যে সিম্পল বেটাডিন দিয়ে ড্রেসিং হচ্ছে, এই জায়গায় কি অন্য কোনো অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করা যায়? আমি সকাল 11টা 11:30টার সময় ওনাকে মেসেজ করেছিলাম। সেই রিপ্লাইটা উনি আমাকে দিলেন রাত 2:30টার সময়। আমাকে একবার কল করুন যে কোনো সময়। পরদিন সকালে ওনাকে কল করলাম, উনি বললেন এক কাজ করুন তো আপনি, উনি আমাকে একটা পাউডারের নাম বললেন, ওইটা দিয়ে আপনি ভাইপোকে বলুন ড্রেসিংটা করতে। সেটা কোথাও বাজারে পাই না, এনজিওম্যাক সিএম। আবার লিখলাম ওনাকে, ইজ দেয়ার এনি অল্টারনেটিভ মেডিসিন? উনি বললেন না, একমাত্র এটাই আপনি মিশনে পাবেন। যাই হোক, লোক পাঠিয়ে মিশন থেকে নিয়ে এলাম। এবং মিরাক্কেল ব্যাপার, ওই পাউডারটা দিয়ে 2 দিন ড্রেসিং করার পরেই দেখলাম জায়গাটা কমপ্লিট ড্রাই, একদম ড্রাই, পুরো শুকিয়ে গেল। খুব আনন্দ হলো আমার, আরে আমি তাহলে সুস্থ হয়ে যাচ্ছি, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি আগে। চললো। নেক্সট ওনার কাছে গেলাম রিভিউতে, এই তো আপনার সেলাই শুকিয়ে গেছে। ড্রেসারকে বললে এক কাজ করতো, কাট, আমি দাঁড়িয়ে আছি। ওরা স্টিচ 4টে না 5টা স্টিচ ছিল, ওই স্টিচগুলো ওরা কেটে দিল। তাহলে সরজিৎবাবু সব হয়ে গেল, ওকে। আর সব এটা তো হলো একটা পার্ট, সেকেন্ডারি পার্ট হচ্ছে আমি মাটিতে পা ফেলে কবে হাঁটবো। উনি একটু হাসি হাসি মুখ করে বললেন, দেখুন অন্য পেশেন্ট হলে আমি বলতাম যে আপনি হাঁটুন, কিন্তু আপনি যে ক্যারেক্টারের লোক, আপনাকে আমি হাঁটার পারমিশন দেবো না, কারণ আপনাকে পারমিশন দিলে আপনি এখন দৌড়ে বেড়াবেন। আপনি আরো 15 দিন ঘরে বসে থাকুন। আবার 15 দিন বাদে ওনার কাছে গেলাম, এক্সরে প্লেট মানে এক্সরে করিয়ে নিয়ে উনি সব দেখে, প্রথমে জুনিয়র ডাক্তার বললেন ঠিকই আছে,
উনিও দেখে বললেন হ্যাঁ ঠিকই আছে, একটু ঠিক আছে, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, আপনি হাঁটুন, সব ঠিক আছে। আমরা ফার্দার ড্রেসিং বলে কিচ্ছু লাগবে না, জায়গাটা জল লাগাবেন না, আপনি আস্তে আস্তে হাঁটুন, দৌড়ঝাঁপ করবেন না, কারণ পাটা আপনার, শরীরটা আপনার, কিছু হয়ে গেলে আপনিই ভুগবেন। খুব ভালো লাগলো ওনার বিহেভিয়ার, পশ্চার, কথাবার্তা। আমি একটা কথা এখানে আপনাদেরকে বলি, জানি না বলাটা উদ্যত্ত হবে কিনা, যিনি যত বড় ডাক্তার, ডাক্তারবাবুরা অভিনয়টা খুব ভালো জানেন। অল ডাক্তারস আর গুড অ্যাক্টার, আমি এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, উনি আমাকে বললেন 3 মাস পরে আসবেন রিভিউতে উইথ এক্স-রে, এর মধ্যে আপনি নর্মাল লাইফ লিড করুন। আমার খুব ভালো কথা। আপনাদের সঙ্গে আমি তখন শেয়ার করলাম যে আমি সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি, দুর্গাপুজো পেরিয়ে গেল, ওই যে জায়গাটা ছিল যেখানে স্টিচ ছিল, উল ছিল, ওইখান দিয়ে 1-2 ফোঁটা করে সিক্রেশন আমি অবজার্ভ করলাম। ওনাকে একদিন লিখলাম হোয়াটসঅ্যাপে, উনি বললেন ইগনোর ইট, শুকনো কাপড় দিয়ে জায়গাটা মুছে দেবেন। আরো 7 দিন পরে ওনাকে আমি আবার লিখলাম যে সিক্রেশন ইজ কন্টিনিউইং। বললো তাই? না না না, আপনি কালকে আমার কাছে আসুন। আমি ওনার কাছে গেলাম কালী পুজোর আগে, যে সপ্তাহে কালী পুজো, আগের শনিবার, সম্ভবত তারিখটা হবে 19 কি 20, 18 কিংবা 19। উনি খুব গম্ভীরভাবে আমাকে দেখলেন। তার আগে জুনিয়র ডাক্তার এক্স-রে প্লেট দেখে বললেন সুন্দর হচ্ছে। বললাম কই দেখা যাচ্ছে হয়তো ক্যালসিনেশন। বললো না, এটা আপনারা খালি চোখে বুঝতে পারবেন না, আমরা এটা ফিল করি। এই তো আপনার সুন্দর হয়েছে, আপনি হাঁটাচলা করুন, সব কিছু ঠিক আছে। এবার উনি এলেন, ওই জায়গাটাকে ভালো করে হাত দিয়ে টিপে 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 একটু জোরে চাপ দিতেই বোতলে যেমন ছিপি থাকে, কর্কের ছিপি, ছিপিটা খুলে বেরিয়ে এলো। আমি ব্যাক করে গেলাম আবার 30শে জুন, মানে প্লেট এক্সপোজড, টোটাল প্লেটটা আবার দেখা যাচ্ছে, ওইটুকুই গ্যাপ, সেই প্লেট, মানে 30শে জুনে যে সিনারিও ছিল, যে ছবি ছিল, সেইটা ফিরে এলো। উনি বললেন আরে কি হবে এবারে? ঠিক আছে, এটা প্লাস্টিক সার্জারি করতে হবে, আমি ওনাকে রেফার করছি, ওনাকে ডেকে দিচ্ছি, আপনি এখানেই ওয়েট করুন। বললাম ঠিক আছে। লাঞ্চ আওয়ার, আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি একটু ইরিটেট হয়ে ক্যান্টিন, বলে আপনি যাবেন না, আপনি একদম যাবেন না। আমার দেখুন আমি ডায়াবেটিক পেশেন্ট। ও হ্যাঁ ঠিক ঠিক ঠিক, যান তাড়াতাড়ি চলে আসবেন। যাই হোক, প্লাস্টিক সার্জন যিনি, তিনি এলেন, দেখলেন, দেখে বললেন যে ভেরি সরি, আমি তো ছুটিতে চলে যাব, কারণ কালী পুজো, ভাইফোঁটা, আপনি নেক্সট শুক্রবার আমার কাছে আসুন। বললাম ওকে ডক্টর। আমি অ্যাপয়েন্টমেন্ট রাখলাম, বললাম শিওর। আমি বেরিয়ে আসছি, আমার ডাক্তারবাবু আমাকে রাস্তার প্যাসেজের মাঝখানে আটকে বললেন দেখা হয়েছে? বললাম হ্যাঁ। উনি কি বললেন? বললেন উনি আমাকে বললেন নেক্সট শুক্রবার। আর কিছু বলেননি? বললেন না। দাঁড়ান 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 দাঁড়ান, দিন কাগজগুলো দিন, আপনি ভ্যাক মেশিন দিয়ে ড্রেসিংটা করবেন। আর সেটা আবার কি জিনিস? কস্টিং কত? বলে একটু কস্টলি, আমি একটা ছেলের ফোন নাম্বার দিচ্ছি, ও আপনাকে গিয়ে বাড়িতে করে দিয়ে আসবে। ফোন নাম্বারটা নিয়ে আমার ভাইপো ওর সঙ্গে ফোনে কথা বলে, বললো স্যার 10,000 টাকা ফর 5 days, আর স্যার যখন বলেছেন স্যারের পেশেন্ট, আপনাকে 5% রিবেট দেবো। তো প্রশ্ন করলো মেশিনটার দাম কত, আমরা কিনতে পারি? বলে হ্যাঁ আপনি মিশন থেকে কিনতে পারেন, 7,000 টাকা দাম। 7,000 টাকার মেশিন, সে 5 দিনের জন্য আমাকে ভাড়া দিচ্ছে 10,000 টাকা। যাই হোক, আর উনি আমাকে শুধু বোঝাচ্ছেন আপনি কিন্তু ব্যাপারটা সিরিয়াস হন, নাহলে জায়গাটা ইনফেকশন হয়ে যাবে। আমি বুঝে গেছি। না আপনি বোঝেননি, আপনি এটা অবশ্যই করবেন, নাহলে ইনফেকশন হয়ে গেলে কিচ্ছু করা যাবে না। আমি সব বুঝতে পেরেছি, সরজিৎ বাবু আপনি একটু সিরিয়াস হন, এটা লাগান। আর আমি লাগাবো বলেছি তো। আর শুনুন, যদি আমি তখন খুব ইরিটেড হয়ে গেছি, যদি আমার পাটা অ্যাম্পুট করতে হয় ডোন্ট ওয়ারি, আমি আপনার কাছে আসবো বলে আমি মিশন থেকে বেরিয়ে আসি। কারণ আমি বুঝে গেলাম যে এরা স্টেপ বাই স্টেপ পর পর খেলে যাচ্ছে। প্রথম খেলা
স্টিচ কেটে দেওয়া। দ্বিতীয় খেলা, সেকেন্ড ডে ফাইনাল সেটিংটা না করা। তৃতীয় খেলা, যখন 2 আগস্ট উনি আমাকে দেখলেন, 4 আগস্ট আমাকে ওটিতে নিয়ে গেলেন, তখনই তো উনি জানতেন যে এটা লেখা, মানে এই যে সেলাইটা, এটা ম্যাচিওর করবে না। আর উনার মতো একজন বিশ্বমানের ডাক্তার, একজন এক্সপিরিয়েন্স ডক্টর, উনি কি এটা বোঝেননি? উনি খুব ভালো বুঝেছেন। উনি তখনই তো প্লাস্টিক সার্জনকে ডেকে নিয়ে বা গ্রাফটিং বা যা করার একবারে করে দিতে পারতেন। কারণ যে চামড়াটা জোড়া লাগেনি সেটা যে আবার স্টিচ করলে লাগবে না উনি খুব ভালো জানেন। তখন উনি কেন করেননি খেলা? যে ভ্যাক মেশিনের দাম 7,000 টাকা, সেটা লাগাতে 5 দিনের জন্য 10,000 টাকা খেলা। আমি জানি না, কারণ এই কদিনের জন্য মধ্যে আমাকে অলরেডি মিশন হাসপাতালে 3বার ওটি দেখতে হয়েছে। 3বার আমাকে ওটির ভেতরে নিয়ে গেছেন। এটা কি কর্পোরেট প্রেশার, যেটা একবার গেলেই হয়ে যেত? আমার ক্ষেত্রে না, আমি যে 3 জনের নাম আগে বলেছি তাদের ক্ষেত্রেও সেম ঘটনা। যাই হোক, আমি মিশন হাসপাতাল থেকে বেরিয়ে এসে অন্য একটা হাসপাতালে গেলাম। সেখানকার অর্থোপেডিক ডাক্তার, এটা জানি না বলা ঠিক হচ্ছে কিনা, আমার এক্সরে প্লেটটা দেখে হেসে দিলেন। হেসে দিয়ে বললেন যে মিশনের প্লেট, ঠিক আছে আঙ্কেল, বাদ দিন, যা হয়েছে হয়েছে। আপনি আমাকে 4-5 দিন সময় দিন। বৃহস্পতিবার দিন আপনি আমার কাছে আসুন, আপনাকে আমি অ্যাডমিট করে নেবো, আমি টেক কেয়ার করবো আপনার যা যা প্রবলেম আছে। বললাম, ডক্টর সবই তো ঠিক আছে, কিন্তু জায়গাটা তো এক্সপোজ হয়ে আছে, ওটা কি ইনফেকশনের চান্স আছে? উনি বললেন, হ্যাঁ আছে, ইনফেকশন হতেই পারে, তবে যে ধরনের ড্রেসিং আপনি করে এসছেন, আশা করি এই 3-4 দিনের মধ্যে খুব একটা ক্ষতি হবে না, এবং জায়গাটাকে প্লাস্টিক সার্জারিটা করা বেটার। আমি বুঝে গেলাম। আমি আর সময় নষ্ট না করে একদিন পরেই সোজা কলকাতা মেডিকা হাসপাতালে গিয়ে ডক্টর অখিলেশের আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি আমাকে দেখলেন, সব করলেন, কিন্তু মেডিকা হাসপাতালের প্রফেশনালিজমের অভাব। ওখানে আমাকে ট্রিটমেন্ট করাতে গেলে 4 দিন বাইরে বসে থাকতে হতো, এবং ক্যাশ টাকাতে সব ইনভেস্টিগেশনগুলো আমাকে করতে হতো। ওদেরকে আমি কিছুতেই কনভিন্স করাতে পারিনি যে ভাই আমি মেডিক্লেম হোল্ডার, সেল মেডিক্লেম। যাই হোক, আমি খুব ক্ষুব্ধ হয়ে 12টার সময় ওখান থেকে আমি গাড়ি নিয়ে চলে আসি অ্যাপোলো হাসপাতালে। ডক্টর পৃথা রক্ষিতের অ্যাপয়েন্টমেন্ট ওভার ফোন আমি নিয়ে সেখানে পৌঁছে যাই, এবং ডক্টর পৃথা আমাকে দেখে উনি অ্যাডমিশন করে নেন, এবং 23 তারিখে উনি ফাইনাল প্লাস্টিক সার্জারি যে অপারেশনটা উনি আমাকে করেন। আপাতত আমি এই অবস্থায় আছি, এবং আমি জানি না হয়তো এরপরও আর কোনো প্রবলেম হবে কি না। এবং ডক্টর পৃথাকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে ডক্টর, আপনি তো প্লাস্টিক সার্জারিটা করবেন, তো আমার তো অর্থোপেডিক প্রবলেম, আপনি পারলে একটা অর্থোপেডিক কনসালটেন্সি আমার জন্য বুক করবেন। উনি করেছিলেন। একটা 4 জনের টিম অর্থোপেডিক আমার বেড সাইডে এসেছিলেন। এক্সরে প্লেটগুলো ভালো করে দেখলেন, আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, করার পর বললেন, বলুন আপনি কি জানতে চান? না ডক্টর, আপনি যা দেখলেন আমার কি কন্ডিশন? বলো কন্ডিশন, হ্যাঁ ঠিকই আছে। বললাম, সেটিংটা কেমন হয়েছে? বললো, ঠিক আছে, তবে ভালোই, আর একটু ভালো হলে ভালো হতো। দুর্গাপুরের ডাক্তার যেমন হেসে দিয়েছিলেন, ওনারা হাসলেন না, ওনারা এই মন্তব্যটা করলেন, ভালো, আর একটু ভালো হলে ভালো হতো। তাহলে এখন কি কিছু করার আছে? বলো, আপনার বয়স কত? বললাম 69। বলল, এই মুহূর্তে কিছু করার নেই, থাক না, এটাই চলুক না, দেখা যাক, প্রবলেম হলে পরে আসবেন। তো একটা এক্সরে প্লেট নিয়ে 2জন ডাক্তার প্রায় একই মন্তব্য করলেন, এবং এখনো পর্যন্ত আমার ডাক্তারবাবুর কাঙ্ক্ষিত ইনফেকশনটা আমি পাইনি। হয়তো এটা আপনাদের শুভেচ্ছা ভালোবাসার জন্যে, জানি না ভবিষ্যৎ কি বলবে। এই যে প্রশ্নগুলো আমি তুললাম, যদি কারো কাছে উত্তরগুলো জানা থাকে, যদি কোনো ডাক্তারবাবু আমার ভিডিও দেখেন, পারলে উত্তরগুলো দেবেন,
কারণ আমার মনে হয়েছে যে এটা কর্পোরেট প্রেশার এবং ডাক্তারবাবুদের অতিরিক্ত লালসা, বেশি প্রফিটের জন্যে উনি উনার সন্তানকে বুকে আঁকড়ে দৌড়ে আছেন, ধরে বলছেন ডোন্ট বি ভায়োলেন্ট। তাহলে আমরা কি অন্যায় করেছি? আমরা ভায়োলেন্ট তো এমনি হই না, আমরা তো মানুষ। ডাক্তারদের প্রতি কেন ভায়োলেন্ট হব আমরা? ডেফিনেটলি ওনার ভেতরে কোথাও একটা দুর্বলতা আছে যে আমি অন্যায় করছি, যার জন্য উনি সবাইকে অ্যাপ্রোচ করছেন যে ডোন্ট বি ভায়োলেন্ট টু ডক্টরস। প্লিজ ডাক্তারবাবুরা, যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন, একটু ভাববেন, একটু ভাববেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, দিনের শেষে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি সারাদিন যে অ্যাক্টিভিটিসটা করে এলাম আমি কি ঠিক করলাম? আপনাদের কি মনের কোণায় কখনো কোথাও একটু খোঁচা লাগে না যে একটু মানবিক হই? আপনার ডাক্তার, আপনারা সব জানেন, সব বোঝেন, আপনাদের এবিলিটি এফিসিয়েন্সি নিয়ে আমার এতটুকু প্রশ্ন নেই, 0.01% প্রশ্ন আমার নেই। কারণ যতগুলো কোয়ারিজ আমি ওনাকে করেছি উনি সবগুলো আমাকে স্যাটিসফাই করেছেন, সবগুলো। তা সত্ত্বেও এই গেমটা উনি খেলেছেন আমার সঙ্গে। আমি এটাকে গেম বললাম, মাফ করবেন যদি ভুল বলে থাকি। এটা ওনার নিজের লালসা না কর্পোরেট প্রেশার আমি জানি না। হয়তো আমার মতো ভুক্তভোগী এরকম অনেক পেশেন্ট আছে। আমি মাত্র 4 জনের নাম বললাম, কারণ এই 4 জন আমাদের খুব ক্লোজ, আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে অ্যাটাচড। এবং আরেকটা জিনিস আমি বলি যে যারা বেশি ডাক্তারবাবুদের সঙ্গে বেশি পরিচিত, যারা হাসপাতালের সঙ্গে বেশি অ্যাসোসিয়েটেড, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি 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 করে হয়। তার এক্সাম্পল আমি, তার এক্সাম্পল আমি বাকি 3 জনের যে নামটা বললাম। মিশন হাসপাতাল, এটা বলতে আমার এতটুকু দ্বিধা নেই যে কলকাতার বাইরে ইস্টার্ন রিজিয়নে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আর কোনো হাসপাতালে নেই। আমাদের শেষ ডেস্টিনেশন ভায়া মিশন হাসপাতাল, কারণ মিশনের মতো এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার অন্য কোনো হাসপাতালের নেই। তা সত্ত্বেও তারা এই গেমগুলো খেলে যাচ্ছেন। আমি বিলিং ফিলিং এগুলো সব বাদ দিলাম, আমি শুধু ট্রিটমেন্ট পার্টটা বললাম। যদি কিছু ভুল বলে থাকি কমেন্টসে লিখবেন। যদি আমার সঙ্গে একমত হন ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে করে এটা সেই ডাক্তারবাবুদের কাছে পৌঁছায় যে ডাক্তারবাবুরা এই গেমগুলো খেলেন, সেই হাসপাতালের কাছে পৌঁছায় যে হাসপাতাল এই কাজগুলো করে আসছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।